সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি আম, ঈশ্বরদী, মাগুরা কিংবা গাজীপুরের থোকায় থোকায় ঝুলে থাকা রক্তিম লিচু, নরসিংদীর ছায়াশীতল বাগানের হলুদ লটকন, টাঙ্গাইলের মধুপুরের রসালো আনারস, অথবা চুয়াডাঙ্গার আধুনিক ড্রাগন, কমলা কিংবা আঙুরের সমারোহ। স্বাগতম বাংলাদেশের উর্বর মাটির শ্রেষ্ঠ দান, বৈচিত্র্যময় ফলের এক অনন্য রাজ্যে। এক এমন সফর যেখানে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আছে শুধু ঘ্রাণ, স্বাদ আর প্রকৃতির সান্নিধ্য। আমরা সাধারণত বাজার থেকে বা অনলাইনে অর্ডার করে ফল কিনে খেলেও আজ আমরা দেখাবো ফ্রুটস ট্যুরিজম কিভাবে আমাদের চিরায়ত কৃষককে বদলে দিচ্ছে এক রোমাঞ্চকর পর্যটনে। এটি কেবল ভ্রমণের গল্প নয়, এটি মাটির সাথে মানুষের হৃদস্পন্দন মেলাবার এক মহাকাব্য। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। মে মাসের মাঝামাঝি আমাদের এই ফলের উৎসবের শুরুটা হয় দেশের প্রধান প্রধান লিচু অঞ্চলগুলোর আকাশ যখন লিচুর রক্তিম আভায় ছেয়ে যায় তখন। পাবনার ঈশ্বরদী, মাগুরার বিস্তীর্ণ মাঠ কিংবা গাজীপুরের কাপাসিয়া, শ্রীপুরের গাছগুলো যেন লালে লাল হয়ে ওঠে। মাত্র ২০-২৫ দিনের এই সংক্ষিপ্ত ও বৈচিত্র্যময় মৌসুমে এই অঞ্চলগুলো হয়ে ওঠে সারা দেশের পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য। বোম্বাই, চায়না 3 আর মুজাফফরে লিচুর রসালো স্বাদ নিতে পর্যটকরা সপরিবারে ভিড় করেন এখানকার ছায়াশীতল বাগানগুলোতে। লিচু পাড়ার উৎসব আর বাগানের ভেতরে অস্থায়ী হাটের কোলাহল যেন গ্রাম বাংলাকে এক নতুন যৌবন দান করে। লিচুর স্বাদ অনেক ভালো, অনেক মিষ্টি। মাগুরার লিচু সবচেয়ে ভালো লিচু। আমার পাবনাতে সব দেশের লিচু সেল হয়, এখানে ফ্রেশ পাওয়া যায়, একদম টাটকা জিনিস ওনারা পারতেছে, আমরা খেয়ে দেখে শুনে নিলাম। লিচুর উৎসবের সমান্তরালেই জ্যৈষ্ঠের রোদে যখন সাতক্ষীরা, নাটোর, রাজশাহী সহ দেশের আম বাগানগুলোই হলদে আভা দেখা দেয়, তখন থেকেই শুরু হয় আমাদের এই সফরের পরবর্তী রোমাঞ্চ। সাতক্ষীরার আগাম গোবিন্দভোগ, গোপালভোগ আর হিমসাগরের মিষ্টি ঘ্রাণে মুখরিত চারিপাশ। অনলাইন অর্ডার কিংবা বাজার থেকে কিনে খেয়ে যেন তৃপ্তি মেটে না। গাছে গাছে ঝুলে থাকা প্রতিটি আম এখন দূর দূরান্ত থেকে টানে ভ্রমণ পিপাসুদের। আমের ঐতিহ্যবাহী রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহীর আগেই সাতক্ষীরার আমের এই আগমন ফ্রুটস ট্যুরিজমে যোগ করেছে এক নতুন মাত্রা। জলবায়ুগত কারণে সাতক্ষীরার আম সবার আগে পরিপক্ক হয় এবং এটার স্বাদ অনেক ভালো, যে কারণে অন্য যে কোনো জেলার থেকে সাতক্ষীরার আমের সুনামটা একটু বেশি। প্রতিদিন এই আম বাগানে অনেক কর্মযজ্ঞ চলে, আম পাড়া হয় এবং এই পাকা আম পাড়া হলে অনেক মানুষ আসে, সেগুলো খায়। অনেকে গাছে পাকা আম কিনতে চায় বেশি দাম দিয়ে, গাছে পাকা আম টকটকা লাল আম সেটা আমরা তাদের কাছে বিক্রয় করি একটু বেশি দামে। আমি রাজশাহী থেকে সাতক্ষীরাতে আসছিলাম, সাতক্ষীরার আমের নাম শুনে যে এত জনপ্রিয় কেন, আসার পরে সাতক্ষীরার আম বাগানগুলো ঘুরে দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে আসলে কেমন আম এটা। সারা বাংলাদেশের মৌসুমের প্রথম আম হচ্ছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম এবং পরবর্তীতে আসে সাতক্ষীরার হিমসাগর আম, যা অত্যন্ত কড়া মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করে তারা এই আমটা পছন্দ করে খুব। আমাদের সাতক্ষীরার আমের সারা বাংলাদেশে কিন্তু একটা সুনাম রয়েছে, বিশেষ করে হিমসাগর আর ন্যাংরা, গোবিন্দভোগে আমের কিন্তু বিশেষ সুনাম রয়েছে দেশে। তো এখানে এসে আসলে এই যে গাছ থেকে আম পেড়ে খাওয়ার মধ্যে একটা মজা অন্যরকম। এই যে ফরমালিন মুক্ত ফ্রেশ আম খেয়ে খুব ভালো লাগছে। জুনের বৃষ্টি নামার সাথে সাথেই আমাদের গন্তব্য বদলে যায় টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে। আষাঢ়ের ধারায় সিক্ত হয়ে এখানকার সমতলের আনারস বাগানগুলো যখন রসালো হয়ে ওঠে, তখন জুলাই পর্যন্ত চলে আনারস ট্যুরিজমের ভরা মৌসুম। মধুপুরের সমতল ভূমিতে দাঁড়িয়ে যখন আপনি জলডুগি বা ক্যালেন্ডার আনারসের প্রথম কামড় দেবেন, তখন মনে হবে এ যেন বৃষ্টির জল আর মাটির রসের এক অদ্ভুত সংমিশ্রণ। আনারস খুবই সুস্বাদু এবং খুবই রসালো, বিদেশে রপ্তানির যোগ্য, সেলফ লাইফ বেশি, 30 দিনের মতন সংরক্ষণ করা যায়। এখন আনারসের মৌসুম, এখন কিন্তু সঠিক সময়ে আনারসটা আসছে।
আমাদের এবার যে উৎপাদন হয়েছে আমরা ধারণা করছি প্রায় 5,70,00,000 পিস আনারস আমরা এবার কর্তন করতে সমর্থ হব, যেটা ইতিমধ্যে তোলা শুরু হয়েছে। এর পরপরই আমাদের যাত্রা লটকনের জেলা হিসেবে পরিচিত নরসিংদী, শিবপুর আর বেলাবর ছায়া শীতল লটকন বাগানগুলোর দিকে। ঘন গাছপালায় ঘেরা এই এলাকার প্রতিটি বাড়ির আনাচে কানাচে আর আঙিনায় থোকায় থোকায় ঝুলে থাকে হলদে লটকন। আমি তো লটকনের বাগান করছি, প্রত্যেকটা বাড়িতে যাইবেন গিয়ে দেখবেন প্রত্যেকের বাড়িতে বাড়ির পাশে আশেপাশে সকল জায়গায় লটকনের গাছ লাগানো আছে, লটকন ধরছি, তারা অর্থ উপার্জন করছে। গাছগুলোতে গোড়া থেকে একদম আগা পর্যন্ত এমন ভাবে লটকন ধরে থাকে যে ডালপালা পর্যন্ত চোখে পড়ে না। এক একটি থোকায় 30টি পর্যন্ত লটকন ডুমুরের মতো চমৎকার রূপ নিয়ে ঝুলে থাকে, যা দেখতে ঠিক কোনো শিল্পীর নিপুণ কারুকাজের মতো। একটা জোপায় 2 থেকে প্রায় 30টা পর্যন্ত লটকন ধরে থাকে, আঙ্গুর ফলের মতো থোকায় থোকায় ধরে। আষাঢ় শ্রাবণ মাস লটকন পরিপক্ক ও সংগ্রহ করার উপযুক্ত সময়। কাঁচা অবস্থায় ফলটি সবুজ মার্বেলের মতো থাকলেও পাকার পর তা আকর্ষণীয় হলুদ, এমনকি কোনোটি হালকা গোলাপি রং ধারণ করে। এক সময়ের বন্য এই ফলের সুস্বাদু ও মিষ্টি রসায়ন করতে এবং গাছের কাণ্ড জুড়ে লটকনের এই বিস্ময়কর রূপ নিজ চোখে দেখতে এই মৌসুমে বাগানগুলোতে ভিড় করেন অসংখ্য পর্যটক। প্রথম অবস্থায় সবুজ থাকে, সে আস্তে আস্তে যখন পরিপক্ক হতে থাকবে তখন হলুদ, অনেক সময় গোলাপি কালারও হয়ে থাকে, হালকা গোলাপি কালারও লটকনের রং হয়ে থাকে, তখন পরিপক্ক। জ্যৈষ্ঠ মাসের শেষ এবং আষাঢ় শ্রাবণ মাসের 15 তারিখের মধ্যে আমরা বিশেষ করে 1 মাস হলো লটকনের আমরা পরিপক্ক সময়, উপযুক্ত সময়, তখন আমরা এই লটকন সংগ্রহ করে বাজারে বিক্রি করি। যখন প্রথাগত দেশি ফলের মৌসুম প্রায় শেষের দিকে, তখনই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা আমাদের সামনে উন্মোচন করে ভিনদেশি ফলের এক চোখ ধাঁধানো আধুনিক দিগন্ত। এক সময়ের আমদানিকৃত বিদেশি ফলগুলোই আজ চুয়াডাঙ্গার মাটিতে ফলেছে সোনা হয়ে। বছরের একটা বড় সময় জুড়ে এখানকার বাণিজ্যিক খামারগুলোতে দেখা মেলে থোকায় থোকায় রক্তিম ড্রাগন, ডালে ডালে ঝুলতে থাকা মনকাড়া মালটা, হলদে কমলা আর মাচা ভর্তি রসালো আঙ্গুরের অভূতপূর্ব সমারোহ। প্রকৃতির এই আধুনিক রূপ দেখতে আর ফলের তাজা সুবাস নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। আমি খুলনা থেকে আসছি, এখানে একটা মালটা বাগান আছে, মালটাগুলো অনেক সুস্বাদু, মিষ্টি, দেখতেও সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। বাগানে আসছি, বাগান দেখলাম, খুব ভালো লাগলো, মালটা পেড়ে খেলাম, তাও অসাধারণ সুস্বাদু খাবার। চুয়াডাঙ্গার এই চনমনে বাগানগুলো আজ আর কেবল গতানুগতিক চাষাবাদের জায়গা নয়, বরং এগুলো হয়ে উঠেছে আধুনিক ও স্মার্ট কৃষির এক অনন্য জীবন্ত পাঠশালা। ফলের স্বাদ আর বাগান দেখার আনন্দ তো আমরা দেখলাম, কিন্তু এই ফুডস ট্যুরিজমের আড়ালের গল্পটা কেমন? কিভাবে এই মৌসুমী ফল বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতি, আর এই বিশাল ফলের চাকার পেছনে মাটির রসায়নের অবদানই বা কি? জানাবো বিরতির পর। আমাদের এই বদ্বীপের মানচিত্র যেন এক চিরসবুজ উদ্যান। এখানের মাটির গভীরে লুকিয়ে আছে অদ্ভুত এক প্রাণ শক্তি, যা ঋতুতে ঋতুতে আমাদের দুয়ারে পৌঁছে দেয় স্বর্গের সুধা। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম, সবখানেই মাটির ধরনে রয়েছে বৈচিত্র্য। সাতক্ষীরা কিংবা পদ্মা বিধৌত চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পলিমাটি যেমন আমের জন্য বিখ্যাত, তেমনি ঈশ্বরদী, মাগুরা ও গাজীপুরের বিশেষ আবহাওয়ায় লিচুর মিষ্টতা নিশ্চিত করে। আবার টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের লাল মাটি আর উঁচু নিচু সমতল ভূমি আনারস চাষের জন্য দেশ সেরা। নরসিংদী, শিবপুর, বেলাবর আর্দ্র ও ছায়াময় পরিবেশ লটকনের বাম্পার ফলন দেয়। আর সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা এখন আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রাগন আর কমলার মতো বিদেশি ফলের বিশাল এক ভাণ্ডারে পরিণত হয়েছে।
এই সব অঞ্চল মিলে আমাদের দেশের কৃষিজ ভূপ্রকৃতিকে দিয়েছে এক সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন রূপ। দেখে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ, কারণ এরকম বড় বাগান এর আগে কখনো দেখা হয় না আমাদের। বিভিন্ন ধরনের ফল দেখলাম এখানে, সবকিছু দেখে খুব ভালো লাগছে আর কি। আমের সেই মিষ্টি ঘ্রাণে আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে। এই এলাকার বিশেষ মাটির গুণাগুণ এবং অনুকূল আবহাওয়ায় এখানে আন্তর্জাতিক মানের মিষ্টি আম ফলনের মূল চাবিকাঠি। বছরের পর বছর ধরে এখানকার কৃষকরা যেন নিবিড় পরিচর্যায় আম উৎপাদন করছেন। তা আজ আমাদের রপ্তানি বাজারেরও মূল ভরসা। কেবল ভ্রমণের আনন্দ নয়, বরং এই গুণগত মানসম্পন্ন বিপুল ফলনই এই অঞ্চলগুলোকে আমের ঐতিহ্য হিসেবে টিকিয়ে রেখেছে। আমি এই আম চাষের 30 বছর ধরে জড়িত আছি। এই সুন্দর আম তৈরি করতে ছোট মানুষের মতন করে মানুষ করতে হয়, বিশাল পরিচর্যা করতে হয়, কষ্ট করতে হয়, তারপরে এই সুন্দর আম খাওয়া যায়, দেখাও যায়, বিক্রিও করা যায়। সাতক্ষীরার আম মানুষ এত বেশি পছন্দ করে কারণ কি জানেন, এর চোষাটা হচ্ছে একেবারে পাতলা আর এত কড়া মিষ্টি। এই আম একবার যারা খেয়েছে তারা কিন্তু অন্য কোনো আম আর খেতে চায় না ভাই। সাতক্ষীরার আম এতটাই প্রসিদ্ধ। আর তারপরে আরেকটি কারণ হচ্ছে যে সাতক্ষীরার আম কিন্তু সিজনের একদম প্রথমে পাওয়া যায়, যেটা আপনার চাঁপাইনবাবগঞ্জে আম হয়, রাজশাহীতে আম হয়, নওগাঁতে বা দেশের অন্য অন্য জায়গাতে কিন্তু আম হয়, বাট সাতক্ষীরা আমটা কিন্তু বাজারে সর্বপ্রথমে আসে। অন্যদিকে ঈশ্বরদী, মাগুরা কিংবা গাজীপুরের আবহাওয়ায় আর মাটির বিশেষ রসায়ন লিচুর এমন লাল রং আর শ্বাসের মিষ্টতা নিশ্চিত করে, যা অনন্য। এক একটি লিচু গাছে যে বিপুল পরিমাণ ফলন আসে তা এই অঞ্চলের কয়েক হাজার মানুষের সারা বছরের জীবিকার প্রধান উৎস। ফলন বেশি হয় এখন এখানে বাণিজ্যিকভাবে লিচুর সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মাগুরা জেলায় 671 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। আবহাওয়া উপযোগী থাকায় রোগ এবং পোকামাকড় কম হয়েছে। আমরা আশা করছি 41 থেকে 50 কোটি টাকার লিচু মাগুরা জেলায় উৎপাদন হবে। নরসিংদী শিবপুরের উঁচু অম্লীয় বেলে দোআঁশ মাটি এবং ছায়া শীতল পরিবেশ লটকনের এমন বাম্পার ফলন দেয়, যা রীতিমতো বিস্ময়কর। আজ থেকে প্রায় 80 থেকে 85 বছর আগে হাজী হাকিম নামের এক দূরদর্শী ব্যক্তি প্রথম এই বন্যফলের চারা নিজের বাড়ির উঠোনে রোপণ করেছিলেন। সে একটি চারা থেকে আজ পুরো জনপদের অর্থনীতি বদলে গেছে। যেহেতু এটা পাহাড়ি একটা অঞ্চল, এটা কিন্তু অনেক উঁচু জায়গা, এই কারণে আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু এই লটকনের উপরে নির্ভরশীল। বছরের একটা ফল, এই ফলটা বেচে আমরা 1 বছর চলি। এই আমরা অর্থ সম্পদ, এই দিয়ে আমরা সবকিছু। বছরের মাত্র 2 মাস লটকন বিক্রি করে এই অঞ্চলের এক একজন চাষি বা দিনমজুর 50,000 থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত আয় করছেন। স্থানীয় পাইকারি বাজার থেকে এই লটকন চলে যাচ্ছে ঢাকার কারওয়ান বাজার সহ সারা দেশে, যা গ্রামীণ অর্থনীতিতে এক অভাবনীয় সচ্ছলতা এনে দিয়েছে। টাকা হচ্ছে 6,000 মন, একটা 5,000, একটা 3,000। উপরকালে নিতে হয়, কামারটেক মজাল বড় বাজার আছে, এনও নিতে হয়, কারণ বাজারে আমরা নেই। অন্যদিকে মধুপুরের লাল মাটি এবং এখানকার সমতল ভূপ্রকৃতি আনারস চাষের জন্য পরম আশীর্বাদ, যা নিশ্চিত করে বছরের সেরা রসালো ফলন। এখানে আধুনিক পদ্ধতিতে আনারসের যে নিবিড় চাষ হয় তা সমতলের প্রতিটি ইঞ্চি জমিকে এক বিশাল ফলের কারখানায় রূপ দিয়েছে। এই বিপুল উৎপাদন কেবল স্থানীয় চাহিদা মেটাচ্ছে না, বরং প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার বড় যোগানদাতা হয়ে উঠেছে। মধুপুরের মাটি যেহেতু আনারস চাষের জন্য সবচেয়ে উপযোগী, আমরা আশা করি বিশ্বের অন্যান্য দেশগুলো যেভাবে আনারস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, আমরাও ঠিক সেইভাবে আমরা আনারস রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। দেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আধুনিক প্রযুক্তি আর নিয়ন্ত্রিত চাষাবাদ পদ্ধতি চুয়াডাঙ্গাকে দিয়েছে ড্রাগন ও ভিনদেশি ফলের আকাশ ছোঁয়া ফলন এবং বাণিজ্যিক সাফল্য। এখানকার মাটি আজ কেবল প্রথাগত ফসলে আটকে নেই, বরং উচ্চমূল্যের আধুনিক ফলের ব্যাপক উৎপাদনের এক স্মার্ট বিপ্লব ঘটিয়েছে। এই পরিকল্পিত ফলনই প্রমাণ করে যে
প্রযুক্তির ছোঁয়ায় আমাদের মাটি যে কোনো বিশ্বমানের ফল উৎপাদনের সক্ষমতা রাখে। একটা পিলারে চারদিকে 4টা চারা দেওয়া যাচ্ছে। চারা দেওয়ার পর একটা টায়ার করে সনাতন পদ্ধতিটা প্রচলন ছিল। আমি এটাকে মডিফাই করে আধুনিক পদ্ধতিতে নিয়ে আসছি ড্রাগন ফলের বাগান থেকে। এই আধুনিক পদ্ধতিতে খুঁটি ছাড়াও চারা দিতে পারতেছি মাঝে। 5 বিঘা জমিতে আমার টোটাল এখন ড্রাগনের চাষ আছে। এই 5 বিঘার মধ্যে আমি সনাতন পদ্ধতিতে চারা লাগাইতে পারতাম 4000 প্লাস, আর এখন আছে আমার চারা 9000 প্লাস। 5 বিঘা জমিতে 10 বিঘা সমতুল্য চারা লাগিয়ে ফেলেছি। আশা করছি যে এই বছরে আমার এই 200 গাছ থেকে 3 থেকে 4 লক্ষ টাকার বেচাকেনা করতে পারবো। এই বাগান ভিত্তিক পর্যটন বা ফ্রুটস ট্যুরিজম আজ গ্রামীণ অর্থনীতির চাকা সচল করার এক নতুন হাতিয়ার। পর্যটকেরা যেমন পাচ্ছেন ফলের টাটকা স্বাদ, আবার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে চাষিরা সরাসরি পর্যটকদের কাছে ফল বিক্রি করে পাচ্ছেন সঠিক মূল্য। অনেক ক্ষেত্রে বাগান পরিদর্শনের টিকিট ব্যবস্থা করে তারা হচ্ছেন লাভবান। মে থেকে আগস্ট এই 4 মাস আমাদের মাটির সেরা ফলনগুলো ডালি সাজিয়ে বসে থাকে আপনার সরাসরি আগমনের অপেক্ষায়। সাতক্ষীরা থেকে নরসিংদী, ঈশ্বরদী থেকে চুয়াডাঙ্গা, আমাদের এই সফর বলে দিচ্ছে পরিকল্পিত ফলন ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প হতে পারে আমাদের নতুন বৈশ্বিক পরিচয়। পাহাড় বা সমুদ্রের একঘেয়েমি কাটাতে বাগানের সবুজ আর ফলের সুবাসী হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।